ব্যোমকেশ ও বরদা। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রচনাকাল ১৩৪৩। বেশি দিনের কথা নয়, ভূতান্বেষী বরদাবাবুর সহিত সত্যান্বেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎকার ঘটিয়াছিল। ব্যোমকেশের মনটা স্বভাবত বহির্বিমুখ। ঘরের কোণে মাকড়সার মতো জাল পাতিয়া বসিয়া থাকিতেই সে ভালোবাসে। কিন্তু সেবার সে পাক্কা ৩০০ মাইলের পাড়ি জমাইয়া সকলকে চমকিত করিয়া দিয়াছিল। ব্যোমকেশের এক বাল্যবন্ধু বিহার প্রদেশে ডিএসপির কাজ করিতেন। কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হইয়াছিলেন এবং সেখান হইতে ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করিতে আরম্ভ করিয়াছিলেন। তাহার সাদর নিমন্ত্রণের আড়ালে বোধ হয় কোনো গরজ প্রচ্ছন্ন ছিল, নচেৎ পুলিশের ডিএসপি বিনা প্রয়োজনে পুরাতন অর্ধ-বিস্মৃত বন্ধুত্ব ঝালাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিতেন, ইহা কল্পনা করিতেও মনটা নারাজ হইয়া উঠে। ভাদ্র মাসের শেষাশেষি, আকাশের মেঘগুলা অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হইয়া আসিয়াছে। এমন সময় একদিন ব্যোমকেশ পুলিশ বন্ধুর পত্র পাইয়া একরকম মরিয়া হইয়াই বলিয়া উঠিল, চলো মুঙ্গেরে ঘুরে আসা যাক। আমি পা বাড়াইয়াছিলাম। পূজার প্রাক্কালে শরতের বাতাসে এমন একটা কিছু আছে যা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে এবং প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলিতে থাকে। সানন্দে বলিলাম, চলো। যথাসময়ে মুঙ্গের স্টেশনে উতরিয়া দেখিলাম ডিএসপি সাহেব উপস্থিত আছেন। ভদ্রলোকের নাম শশাঙ্কবাবু। আমাদেরই সমবয়স্ক হইবেন, ৩০-এর কোটা এখনো পার হয় নাই। তবু ইহারই মধ্যে মুখে এবং চালচলনে একটা বয়স্ত ভারেক্কি ভাব আসিয়া পড়িয়াছে। মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্ব ঘাড়ে পড়িয়া তাহাকে প্রবীণ করিয়া তুলিয়াছে। তিনি আমাদের সঙ্গে লইয়া কেল্লার মধ্যে তাহার সরকারি কোয়ার্টারে আনিয়া তুলিলেন। মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটা পরিচিত, তাহার কেল্লার তো এখন আর কিছু নাই। তবে এককালে উহা মীর কাসিমের দুর্ধর্ষ দুর্গ ছিল বটে। প্রায় সিকি মাইল পরিমিত বৃত্তাকৃতি স্থান প্রাকার ও গড়খাই দিয়া ঘেরা। পশ্চিম দিকে গঙ্গা। বাহিরে যাইবার ৩টি মাত্র তোরণ দ্বার আছে। বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত ও সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান, জেলখানা, বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ ২-৪টি আছে। শহর, বাজার ও প্রকৃত লোকালয় ইহার বাহিরে। কেল্লাটা যেন রাজপুরুষ ও সম্ভ্রান্ত লোকের জন্য একটু স্বতন্ত্র অভিজাত পল্লী। শশাঙ্কবাবুর বাসায় পৌঁছিয়া চা ও প্রাতরাশ সহযোগে তাহার সহিত আলাপ হইল। আমাদের আদর অভ্যর্থনা খুবই করিলেন, কিন্তু দেখিলাম লোকটি ভারী চতুর, কথাবার্তায় অতিশয় পটু। নানা অবান্তর আলোচনার ভিতর দিয়া পুরাতন বন্ধুত্বের স্মৃতির উল্লেখ করিতে করিতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তাহার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাতসারে তাহার মূল বক্তব্যে পৌঁছাইয়াছেন তাহা ভালো করিয়া লক্ষ্য না করিলে ঠাওর করা যায় না। অত্যন্ত কাজের লোক, তাহাতে সন্দেহ নাই। বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটি এমনভাবে উত্থাপন করিতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষের কারণ থাকে না। বস্তুত আমরা তাহার বাসায় পৌঁছিবার আধ ঘণ্টার মধ্যে তিনি যে কাজের কথাটা পাড়িয়া ফেলিয়াছেন তাহা আমি প্রথমটা ধরিতেই পারি নাই। কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটু আভাস দেখিয়া সচেতন হইয়া উঠিলাম। শশাঙ্কবাবু তখন বলিতেছিলেন, শুধু ঐতিহাসিক ভগ্নস্তূপ বা গরম জলের প্রস্রবণ দেখিয়েই তোমাদের নিরাশ করব না। অতীন্দ্রিয় ব্যাপারে যদি দেখতে চাও, দেখাতে পারি। সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে, তাকে নিয়েই কিছু বিব্রত আছি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ভূতের পেছনে বিব্রত থাকাও কি তোমাদের একটা কর্তব্য নাকি? শশাঙ্কবাবু হাসিয়া বলিলেন, আরে না না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে। হয়েছে কি, মাস 6 আগে এই কেল্লার মধ্যেই একটি ভদ্রলোকের ভারী রহস্যময় ভাবে মৃত্যু হয়। এখনো সে মৃত্যুর কিনারা হয়নি, কিন্তু এরই মধ্যে তার প্রেত আত্মা তার পুরনো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে।
ব্যোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামাইয়া রাখিল। দেখিলাম তাহার চোখের ভিতর গভীর কৌতুক ক্রিয়া করিতেছে। সে সযত্নে রুমাল দিয়া মুখ মুছিল, তারপর একটি সিগারেট ধরাইয়া ধীরে ধীরে বলিল, শশাঙ্ক, তোমার কথা বলবার ভঙ্গিটি আগেকার মতোই চমৎকার আছে দেখছি, এবং সদা ব্যবহারে আরও পরিমার্জিত হয়েছে। এখনো 1 ঘন্টা হয়নি মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি। ঘটনাটা কি, খুলে বলো। সেয়ানে সেয়ানে কোলাকুলি। শশাঙ্কবাবু ব্যোমকেশের ইঙ্গিতটা বুঝিলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হইলেন, কিন্তু তাহার মুখ দেখিয়া কিছুই ধরা গেল না। সহজভাবে বলিলেন, আর 1 পেয়ালা চা নেবে না? পান নাও, নিন অজিতবাবু। আচ্ছা, ঘটনাটা বলি তাহলে, যদি এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয়, 6 মাস আগেকার ঘটনা। শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়া বলিতে আরম্ভ করিলেন, এই কেল্লার মধ্যেই দক্ষিণ ফটকের দিকে একটা বাড়ি আছে। বাড়িটা ছোট হলেও দোতলা, চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে। কেল্লার মধ্যে সব বাড়ি বেশ ফাঁকা। শহরের মতো ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি নেই। আর প্রত্যেক বাড়ির কম্পাউন্ড আছে। এই বাড়িটার মালিক স্থানীয় একজন রইস। তিনি বাড়ি ভাড়া দিয়ে থাকেন। গত 15 বছর ধরে এই বাড়িতে যিনি বাস করছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস। লোকটার বয়স হয়েছিল জাতির স্বর্ণকার। বাজারের একটা সোনার দোকান ছিল, কিন্তু দোকানটা নামাত্র। তার আসল কারবার ছিল জড়তের। হিসাবের খাতাপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে 51খানা হিরে মুক্তা চুনি পান্না ছিল, যার দাম 2.5 লক্ষ টাকা। এইসব দামি মণিমুক্ত তিনি বাড়িতেই রাখতেন, দোকানে রাখতেন না। অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। কোথায় তিনি তার মূল্যবান মণিমুক্ত রাখতেন কেউ জানে না। খরিদ্দার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন, আর তারপর খরিদ্দারকে বাইরের ঘরে বসিয়ে নিজে উপরে গিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস এনে দেখাতেন। হিরে জওরাতের বহর দেখেই বুঝতে পারছ লোকটি বড় মানুষ, কিন্তু তার চাল চলন দেখে কেউ তা সন্দেহ করতে পারত না। নিতান্ত নিরীহ গোছের আদিবাসী লোক। দেবদ্বিজে অসাধারণ ভক্তি, গলায় তুলসী ঘণ্টি, সর্বদাই জোর হস্ত হয়ে থাকতেন। কিন্তু কোনো সৎকার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টা ছেড়েই দিয়েছিল। তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাসচলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল। শহর শুদ্ধ বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহুরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন। মাসে 70 টাকা তার খরচ ছিল, তার মধ্যে 40 টাকা বাড়ি ভাড়া, বাকি 30 টাকা নিজের। একটি মেয়ে আর এক হাওয়াখালা চাকরের গাছের চাদর চালিয়ে নিত। আমি তার দৈনন্দিন খরচের খাতা দেখেছি, কখনো 70-এর কোটা পেরেনি। আশ্চর্য নয়? আমি ভাবি, লোকটি যখন এত বড় কৃপণী ছিলেন তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি? কেল্লার বাইরে থাকলে তো ঢের কম ভাড়ায় থাকতে পারতেন।
ব্যোমকেশ ডেক চেয়ারে লম্বা হইয়া অদূরের পাষাণ নির্মিত দুর্গ তোরণের পানে তাকাইয়া শুনিতেছিল। বলিল, কেল্লার ভেতরটা বাইরের চাইতে নিশ্চয়ই বেশি নিরাপদ। চোর বদমায়েশ আনাগোনা কম, সুতরাং যার কাছে 2.5 লক্ষ টাকার জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে, কিন্তু অসাবধানী লোক বোধহয় ছিলেন না। শশাঙ্কবাবু বলিলেন, আমিও তাই আন্দাজ করেছিলাম, কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের সন্দেশটি এড়াতে পারেননি সেই গল্পই বলছি। সম্ভবত তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেকদিন থেকেই চলছিল। মুঙ্গের জায়গাটি ছোট বটে, তাই বলে তাকে তুচ্ছ মনে করো না। ব্যোমকেশ বলিল, না না, সে কি কথা। এখানে এমন 2-4টি মহাপুরুষ আছেন যাদের সমকক্ষ চৌকস চোর দাগাবাজ খুনে তোমাদের কলকাতাতেও পাবে না। বলবো কি তোমাকে, গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে। এখানে মীর কাসিমের আমলের অনেক দেশি বন্দুকের কারখানা আছে জানো তো, কিন্তু সে সব কথা পরে হবে, আগে বৈকুণ্ঠ জরির গল্পটাই বলি। এইভাবে সামান্য অবান্তর কথার ভেতর দিয়া শশাঙ্কবাবু পুলিশের তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটা গূঢ় ইঙ্গিত দিয়া আবার বলিতে আরম্ভ করিলেন। গত 26শে এপ্রিল, অর্থাৎ বাংলার 12ই বৈশাখ, বৈকুণ্ঠবাবু 8টার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন। নিতান্তই সহজ মানুষ, মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই। আহারাদি করে রাত্রি আন্দাজ 9টার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন। তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে শুতো। সেও বাপকে খাইয়ে দাইয়ে ঠাকুর ঘরে গিয়ে দৌড় বন্ধ করে দিলে। হাবাকালা চাকরটা রাতে দোকান পাহারা দিল। মালিক বাড়ি ফেরবার পরই সে চলে গেল। তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিছু জানে না। সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবু ঘরের দৌড় খুলছেন না, তখন দৌড় ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকে দেখলে বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। কোথাও তার গায়ে আঘাতের চিহ্ন নেই। আততায়ী গলা টিপে তাকে মেরে ফেলেছে। তারপর তার সমস্ত জহরত নিয়ে খোলা জানলা দিয়ে প্রস্থান করেছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আততায়ী তাহলে জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? শশাঙ্কবাবু বলিলেন, তাই তো মনে হয়। ঘরের একটি মাত্র দরজা বন্ধ ছিল, সুতরাং জানলা ছাড়া ঢুকবার আর পথ কোথায়? আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানলা খুলে শুয়েছিলেন। গ্রীষ্মকাল, সে রাত্রে গরমও ছিল খুব। জানলার গড়া নেই, কাজেই মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল। বৈকুণ্ঠবাবুর হিরে জহরত সবই চুরি গিয়েছিল? সমস্ত 2.5 লক্ষ টাকার জহরত একেবারে লোপাট, একটিও পাওয়া যায়নি। এমনকি তার কাঠের হাত বাক্সে যে টাকা পয়সা ছিল তাও চোরেরা ফেলে যায়নি, সমস্ত নিয়ে গিয়েছিল। কাঠের হাত বাক্সে বৈকুণ্ঠবাবু হিরে জহরত রাখতেন? তাছাড়া রাখবার জায়গা কই? অবশ্য হাত বাক্সেই যে রাখতেন তার কোনো প্রমাণ নেই। তার শোবার ঘরে কারুর ঢোকবার হুকুম ছিল না। মেয়ে পর্যন্ত জানত না তিনি কোথায় কি রাখেন। কিন্তু আগেই বলেছি, তার একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। অথচ হিরে মুক্ত যা কিছু সব শোবার ঘরেই রাখতেন। সুতরাং হাত বাক্সেই সেগুলো থাকতো ধরে নিতে হবে। ঘরে আর কোনো বাক্স প্যাডরা বা ওই ধরনের কিছু ছিল না? কিচ্ছু না। শুনলে আশ্চর্য হবে, ঘরে একটা মাদুর, একটা বালিশ, ওই হাত বাক্সটা, পানের বাটা আর জলের কলসি ছাড়া আর কিছু ছিল না। দেয়ালে একটা ছবি পর্যন্ত না। ব্যোমকেশ বলিল, পানের বাটা সেটা ভালো করে দেখেছিল তো?
শশাঙ্কবাবু ক্ষুব্ধভাবে ঈষৎ হাসিলেন। ওহে, তোমরা আমাদের যতটা গাধা মনে করো, সত্যিই আমরা ততটা গাধা নই। ঘরের সব জিনিস অতিপাতি করে তল্লাশ করা হয়েছিল। পানের বাটার মধ্যে ছিল একদলা চুন, খানিকটা করে খয়েরি, সুপারি, লবঙ্গ আর পানের পাতা। বাটার পেতলের তৈরি, তাদের চুন, খয়েরি, সুপারির জন্য আলাদা খুপড়ি কাটা ছিল। বৈকুণ্ঠবাবু খুব বেশি পান খেতেন। অন্যের সাজা পান পছন্দ হতো না বলে নিজে সেজে খেতেন। আর কিছু জানতে চাও এ সম্বন্ধে? ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, না না, ওই যথেষ্ট। তোমাদের ধৈর্য আর অধ্যবসায় সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই, সকলেই এক বাক্যে স্বীকার করে। সেই সঙ্গে যদি একটু বুদ্ধি, কিন্তু সে যাক। মোট কথা দাঁড়ালো এই যে বৈকুণ্ঠবাবুকে খুন করে তার 2.5 লক্ষ টাকা জহরত নিয়ে চোর কিংবা চোরেরা চম্পট দিয়েছে। তারপর 6 মাস কেটে গেছে, কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারোনি। জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কিনা সে খবর পেয়েছো? এখনো জহরত বাজারে আসেনি, এলে আমরা খবর পেতুম। চারিদিকে গোয়েন্দা আছে। বেশ, তারপর? তারপর আর কি, ওই পর্যন্ত। বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে। তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি, কোথাও একটি পয়সা পর্যন্ত ছিল না। দোকানে সোনা রূপো বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সেইটুকুই সম্বল। বাঙালি ভদ্রলোকের মেয়ে বিদেশে পয়সার অভাব পরে গলগ্রহ হয়ে রয়েছে, দেখলেও কষ্ট হয়। কার গলগ্রহ হয়ে আছে? স্থানীয় একজন প্রবীণ উকিল, নাম তারা শঙ্কর বাবু। তিনি নিজের বাড়িতে রেখেছেন। লোকটি উকিল হলো ভালো বলতে হবে। বৈকুণ্ঠবাবুর সঙ্গে প্রণয়ও ছিল। প্রতি রবিবার দুবেলা দুজনে দাবা খেলতেন। মেয়েটি বিধবা? না, সধবা। তবে বিধবা বললেও বিশেষ ক্ষতি হয় না। কম বয়সে বিয়ে হয়েছিল, স্বামীটা অল্প বয়সে বয়াটে হয়ে যায়। মাতাল, দুশ্চরিত্র, থিয়েটার যাত্রা করে বেড়াতো। তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায়। সেই থেকে নিরুদ্দেশ। তাই মেয়েকে বৈকুণ্ঠবাবু নিজের কাছেই রেখেছিলেন। মেয়েটির বয়স কত? 23-24 হবে। চরিত্র কেমন? যতদূর জানি ভালো। চেহারাও ভালো থাকার অনুকূলে, অর্থাৎ জলার পেতনি বললেই হয়। স্বামী বেচারাকে নেহাত দোষ দেয়া যায় না। বুঝেছি। দেশে আত্মীয় স্বজন কেউ নেই? না থাকারই মধ্যে নবদ্বীপে খুড়তো ভাইরা আছে। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর খবর পেয়ে একজন ছুটে এসেছিল, কিন্তু যখন দেখলে এক ফোঁটাও রস নেই, সব চুড়ে নিয়ে গেছে, তখন যে যার খসে বলল। ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রইল। তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনবত্ব রয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না। তাছাড়া আমি বিদেশি, 2 দিনের জন্য এসছি, তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না। তুমিও বোধহয় তা পছন্দ করবে না। শশাঙ্কবাবু বলিলেন, না না, হস্তক্ষেপ করতে যাবে কেন? আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না। তবে তুমিও এই কাজের কাজই যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো। তুমি বেড়াতে এসছো, তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমাকে বিব্রত করতে আমি চাই না। শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রহিল না। সাহায্য লইতে তিনি পুরোদস্তুর রাজি, কিন্তু অফিসিয়ালি কাহারও কৃতিত্ব স্বীকার করিয়া যশের ভাগ দিতে নারাজ। ব্যোমকেশও হাসিল, বলিল, বেশ, তাই হবে। দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব। ভালো কথা। ভূতের উপদ্রবের কথা কি বলছিলে?
শশাঙ্কবাবু বলিলেন, বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার কিছুদিন পরেই ওই বাড়িতে আর একজন বাঙালি ভাড়াটে এসেছেন। তিনি আসবার পর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয়েছে। সব কথা অবশ্য বিশ্বাস করা যায় না, কিন্তু যে সব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হয়। 15 হাত লম্বা একটা প্রেতাত্মা রাত্রে ঘরের জানলা দিয়ে উঁকি মারে। বাড়ির লোক ছাড়াও আরো কেউ কেউ দেখেছে। বলো কি? হ্যাঁ, এখানে বড়দা বাবু বলে এক ভদ্রলোক আছেন। আরে, নাম না করতে করতেই এসে পড়েছেন যে। অনেক দিন বাঁচবেন। শৈলেন বাবু আছেন। বেশ বেশ, আসুন। ব্যোমকেশ, বড়দা বাবু হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ। ভূতুড়ে ব্যাপার ওর মুখেই শোনো। প্রাথমিক নমস্কারাদির পর নবাগত দুইজন আসন গ্রহণ করিলেন। বড়দাবাবুর চেহারাটি গোলগাল, মেটেখাটো, রং ফর্সা, দাড়ি গোঁফ কামানো, সব মিলাইয়া নৈনিতাল আলুর কথা স্মরণ করাইয়া দেয়। তাহার সঙ্গী শৈলেনবাবু ইহার বিপরীত, লম্বা, একহারা গঠন, অথচ ক্ষীণ বলা চলে না। কথায় বার্তায় উভয়ের পরিচয় জানিতে পারিলাম। বড়দাবাবু এখানকার বাসিন্দা, পৈতৃক কিছু জমিজমা ও কয়েকখানা বাড়ির উপসত্ত্ব ভোগ করেন এবং অবসরকালে প্রেততত্ত্বের চর্চা করিয়া থাকেন। শৈলেনবাবু ধনী ব্যক্তি, স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে আসিয়াছিলেন, কিন্তু স্থানটি তাহার স্বাস্থ্যের সহিত এমন খাপ খাইয়া গিয়াছে যে বাড়ি কিনিয়া সেখানে স্থায়ীভাবে বাস করিতে মনস্থ করিয়াছেন। বয়স উভয়েরই 40-এর নিচে। আমাদের পরিচয়ও তাহাদিগকে দিলাম, কিন্তু দেখা গেল ব্যোমকেশের নাম পর্যন্ত তাহারা শোনেন নাই। খ্যাতি এমনই জিনিস। যা হোক, পরিচয় আদান প্রদানের পর বরদাবাবু বলিলেন, বৈকুণ্ঠ জহুরীর গল্প শুনছিলেন বুঝি? বড়ই শোচনীয় ব্যাপার, অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস, গয়ায় পিণ্ড না দিলে তার আত্মার সদ্গতি হবে না। ব্যোমকেশ একটু নড়িয়া চড়িয়া বসিল। তাহার দিকে ক্ষীণ দৃষ্টিপাত করিয়া বরদাবাবু বলিলেন, আপনি প্রেতজনে বিশ্বাস করেন না? ব্যোমকেশ হাসিয়া বলিল, অবিশ্বাসও করি না। প্রেতজনই আমার হিসাবের বাইরে। বরদাবাবু বলিলেন, আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না, ওইখানেই তো মুশকিল। শৈলেনবাবু, আপনিও তো আগে ভূতে বিশ্বাস করতেন না, মুজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন? বরদাবাবুর সঙ্গী বলিলেন, এখন গোড়া ভক্ত বললেও অত্যুক্তি হয় না। বাস্তবিক ব্যোমকেশ বাবু, আগে আমিও আপনার মতো ছিলাম। ভূত পেত নিয়ে মাথা ঘামাতুম না, কিন্তু এখানে এসে বরদাবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর যতই এই বিষয়ে আলোচনা করছি, ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে এই সংসারে চলা একরকম অসম্ভব। ব্যোমকেশ বলিল, কি জানি, আমাদের তো এখন পর্যন্ত বেশ চলে যাচ্ছে। আর দেখুন, এমনিতেই মানুষের জীবনযাত্রাটা এত জটিল হয়ে উঠেছে যে তার উপর আবার। শশাঙ্কবাবু বাধা দিয়া বলিলেন, ও সব যাক, বড়দাবাবু, আপনি ব্যোমকেশকে বৈকুণ্ঠবাবুর ভুতুড়ে কাহিনীটা শুনিয়ে দিন। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, সেই ভালো। তত্ত্ব আলোচনার চেয়ে গল্প শোনা ঢের বেশি আরামের। বরদাবাবুর মুখে তৃপ্তির একটা ঝিলিক খেলিয়া গেল। জগতে গল্প বলিবার লোক অনেক আছে, কিন্তু অনুরাগী শ্রোতা সকলের ভাগ্যে জোটে না। অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্বেষী। গল্প শোনার চেয়ে তর্ক করিতেই অধিক ভালোবাসে। তাই ব্যোমকেশ যখন তত্ত্ব ছাড়িয়া গল্প শুনিতেই সম্মত হইল, তখন বরদাবাবু যেন অপ্রত্যাশিতের আবির্ভাবে উৎফুল্ল হইয়া উঠিলেন। বুঝিলাম, শিষ্ট এবং ধৈর্যবান শ্রোতা লাভ করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া ওঠে না।
শশাঙ্কবাবুর কৌটো হইতে একটা সিগারেট লইয়া তাতে অগ্নিসংযোগ পূর্বক বরদাবাবু ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন। সকলের গল্প বলিবার ভঙ্গি এক নয়। বরদাবাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক, হুড়াহুড়ি তাড়াতাড়ি নাই, ধীর মন্থর তালে চলিয়াছে। ঘটনার বাহুল্যে গল্প কণ্টকিত নয়, অথচ এরূপ নিপুণভাবে ঘটনাগুলো বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করিয়া ফেলে। চোখের দৃষ্টি ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সহিত সঙ্গত করিয়া চলে যে সব মিশাইয়া একটি অখণ্ড রসবস্তুর আস্বাদ পাইতেছি বলিয়া ভ্রম হয়। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন। অপঘাত মৃত্যু। পরলোকের জন্য প্রস্তুত হবার অবকাশ তিনি পাননি। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার দেহাভিমান দূর হয় না, অর্থাৎ সে বুঝতেই পারে না তার দেহ নেই। আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারের মোহ ভুলতে পারে না। ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রে আনাগোনা করতে থাকে। এসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি, এছাড়া আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটনা যে সত্য সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি আষাঢ়ি গল্প বলি এই রকম একটা অপবাদ আছে, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি বলেন শৈলেনবাবু? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, অমূল্যবাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনা মিথ্যে নয়। বরদাবাবু বলিতে লাগিলেন, সুতরাং কারণ যাই হোক ঘটনাটা নিঃসংশয়। বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার পর কয়েক সপ্তাহ তার বাড়িখানা পুলিশের কবলে রইল। ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারাশঙ্করবাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এই কয়েকদিনের মধ্যে কিছু ঘটেছিল কিনা বলতে পারি না। পুলিশের যে দুজন কনস্টেবল সেখানে পাহারা দেবার জন্য মোতায়েন হয়েছিল, তারা সম্ভবত সন্ধ্যের পর দুঘটি ভাঙ চড়িয়ে এমন নিদ্রা দিত যে ভূত প্রেতের মতো অশরীরী জীবের গতিবিধি লক্ষ্য করবার মতো অবস্থা তাদের থাকতো না। যা হোক, পুলিশ সেখান থেকে থানা তুলে নেবার পরই একজন নবাগত ভাড়াটে বাড়িতে এলেন। ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক। রোগ জীর্ণ বৃদ্ধ, স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি হয়েছে দেখে খোঁজখবর না নিয়ে বাড়ি দখল করে বসলেন। বাড়ির মালিকও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যগ্রতা প্রকাশ করল না। কয়েকদিন নিরুপদ্রবই কেটে গেল। দোতলায় একটি মাত্র শোবার ঘর। যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গিয়েছিলেন সেই ঘরটিতেই কৈলাসবাবু শুতে লাগলেন। নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল। কৈলাসবাবুর অবস্থা বেশ ভালো। পাড়া গেয়ে জমিদার, একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে, স্ত্রীও জীবিত নেই। তাই কেবল চাকর বামুনের ওপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছেন। ৬-৭ দিন কেটে যাওয়ার পর একদিন ভূতের আবির্ভাব হলো। রাত্রি ৯টার সময় ওষুধ খেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন, এমন সময় নজরে পড়ল জানলার দিকে। গ্রীষ্মকাল, জানলা খোলাই ছিল। দেখলেন কদাকার একখানা মুখ ঘরের মধ্যে উঁকি মারছে। কৈলাসবাবু চিৎকার করে উঠলেন। চাকর বাকর নিচে থেকে ছুটে এলো, কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে। তারপর আরো 2 রাত্রি এই ব্যাপার হলো।
প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর তা সম্ভব হলো না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি, কিন্তু আমরাও জানতে পারলুম ভূতপ্রেত সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৌতূহল আছে। নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না, আবার চোখ বুজে তাকে মেনে নিতেও পারি না। তাই অন্য সকলে যখন ঘটনাটাকে পরিহাসের একটি সরস উপাদান মনে করে উল্লসিত হয়ে উঠলেন, আমি তখন ভাবলুম, দেখিন, অপ্রাকৃত বিষয় বলেই মিথ্যেই হতে হবে এমন কি মানে আছে? একদিন আমি এবং আরো কয়েকজন বন্ধু কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে গেলুম। তিনি রোগে পঙ্গু, হার্টের ব্যারাম, নিচে নামা ডাক্তারের নিষেধ। তার শোবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন। খিটখিটে স্বভাবের লোক হলেও তার বাহ্য আদব কায়দা বেশ দুরস্ত। আমাদের ভালোভাবেই অভ্যর্থনা করলেন। তার কাছ থেকে ভৌতিক ব্যাপারের সঠিক বিবরণ পাওয়া গেল। তিনি বললেন, গত 15 দিনের মধ্যে 4 বার প্রেতমূর্তির আবির্ভাব হয়েছে। 4 বারই সে জানলার সামনে এসে ঘরের মধ্যে উঁকি মেরেছে, তারপর মিলিয়ে গেছে। তার আসার সময়ের কিছু ঠিক নেই। কখনো দুপুর রাত্রে এসছে, কখনো শেষ রাত্রে এসেছে, আবার কখনো বা সন্ধ্যের সময়ও দেখা দিয়েছে। মূর্তিটা সুশ্রী নয়, চোখে একটা লুব্ধ ক্ষুধিত ভাব, যেন ঘরে ঢুকতে চায়, কিন্তু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে। কৈলাসবাবুর গল্প শুনে আমরা স্থির করলুম সচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করতে হবে। কৈলাসবাবু আমাদের সাগ্রহে আমন্ত্রণ করলেন। পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা দিতে আরম্ভ করলুম। সন্ধ্যে থেকে রাত্রি 10টা, কখনো বা 11টা বেজে যায়, কিন্তু প্রেতজনের দেখা নেই। যদি বা কদাচিৎ আসে, আমরা চলে যাবার পর আসে, আমরা দেখতে পাই না। দিন 10 আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগলেন। শৈলেনবাবুও ভগ্নোদ্যম হয়ে যাওয়া ছেড়ে দিলেন। আমি কেবল একলা লেগে রইলুম। সন্ধ্যের পর যাই, কৈলাসবাবুর সঙ্গে বসে গল্পগুজব করি, তারপর 10:30 11টা নাগাদ ফিরে আসি। এইভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগলুম। এ কি রকম প্রেতাত্মা যে কৈলাসবাবু ছাড়া আর কেউ দেখতে পায় না? কৈলাসবাবুর ওপর নানা রকম সন্দেহ হতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যবসায়ের পুরস্কার পেলুম। কৈলাসবাবুর উপরে সন্দেহ ঘুচে গেল। ব্যোমকেশ এতক্ষণ এক মনে শুনিতেছিল, বলিল, আপনি দেখলেন? গম্ভীর স্বরে বরদাবাবু বলিলেন, হ্যাঁ, আমি দেখলুম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়া বসিল। তাই তো। তারপর কিয়ৎকাল যেন চিন্তা করিয়া বলিল, বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন? বরদাবাবু মাথা নাড়িলেন। তা ঠিক মনে করতে পারি না। একখানা মুখ, খুব স্পষ্ট নয়, তবু মানুষের মতো, তাতে সন্দেহ নেই। কয়েক মুহূর্তের জন্য আবছা ছবির মতো ফুটে উঠে মিলিয়ে গেল। ব্যোমকেশ বলিল, ভারী আশ্চর্য। প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে ঘটে ওঠে না। অধিকাংশ স্থানেই ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, হয় শোনা কথা, নয়তো রজ্জুতে সর্পভ্রম।
ব্যোমকেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তাহা বোধ করি শৈলেনবাবুকে বিদ্ধ করিল। তিনি বলিলেন, শুধু বরদাবাবু নয়, তারপর আরো অনেকে দেখেছেন। ব্যোমকেশ বলিল, আপনিও দেখেছেন নাকি? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, আমিও দেখেছি। হয়তো বরদাবাবুর মতো অত স্পষ্টভাবে দেখিনি, তবু দেখেছি। বরদাবাবু দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করেছিল। একদিন আমি নিমেষের জন্য দেখে ফেললাম। বরদাবাবু বলিলেন, সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন বলেই ভালো করে দেখতে পাননি। আমরা কয়েকজন, আমি, অমূল্য আর ডাক্তার শচী রায় কৈলাসবাবুর সঙ্গে কথা কইছিলুম। তাকে বাড়ি ছেড়ে দেবার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম, কিন্তু শৈলেনবাবু শিকারীর মতো জানলার দিকে তাকিয়ে বসেছিলেন। হঠাৎ উনি ওই ওই করে চেঁচিয়ে উঠলেন। আমরা ধর্মর করে ফিরে চাইলুম, কিন্তু তখন আর কিছু দেখা গেল না। শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতো বাষ্প যেন ক্রমশ আকার পরিগ্রহণ করছে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে মেটেরিয়ালাইজ করার আগেই উনি চেঁচিয়ে উঠলেন, তাই সব নষ্ট হয়ে গেল। শৈলেনবাবু বলিলেন, তবু কৈলাসবাবু নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন। মনে নেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন? বরদাবাবু বলিলেন, হ্যাঁ, একে তার হার্ট দুর্বল। ভাগ্যে শচী ডাক্তার উপস্থিত ছিল, তাই তখনই ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলে, নইলে হয়তো আর একটা ট্র্যাজেডি ঘটে যেত। অতঃপর প্রায় 5 মিনিট আমরা সকলে নীরবে বসিয়া রইলাম। প্রত্যক্ষদর্শীর কথা অবিশ্বাস করিবার উপায় নেই। অন্তত 2টি বিশিষ্ট বদ্ধ সন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলিয়া ধরিয়া না লইলে বিশ্বাস করিতে হয়। আবার গল্পটা এতই অপ্রাকৃত যে সহসা মানিয়া লইতেও মন সরে না। অবশেষে ব্যোমকেশ বলিল, তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মাই তার শোবার ঘরের জানলার কাছে দেখা দিচ্ছেন? বরদাবাবু বলিলেন, তাছাড়া আর কি হতে পারে? বৈকুণ্ঠবাবুর মেয়ের এই বিষয়ে মতামত কি? তার মতামত ঠিক বোঝা যায় না। গয়ায় পিণ্ড দেবার কথা বলেছিলুম, তা কিছুই করলেন না। বিশেষত তারাশঙ্কর বাবু তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। বরদাবাবু একটি ক্ষোভপূর্ণ দীর্ঘশ্বাস ফেলিলেন। ব্যোমকেশ বলিল, বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদ্গতি হতো। আমি প্রেততত্ত্ব সম্বন্ধে কিছু জানি না, তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতজনির পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয়। বরদাবাবু বলিলেন, তা তো নয়, প্রেতজনির কেবল দেহ নেই, আত্মা তো অটুট আছে। গীতায় নৈনং ছিন্নন্তে শাস্ত্রাণি। বাধা দিয়ে ব্যোমকেশ বলিল, আচ্ছা, বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন? তাকে 2-1টা প্রশ্ন জিজ্ঞাসা করতুম। বরদাবাবু ভাবিয়া বলিলেন, চেষ্টা করতে পারি। আপনি ডিটেকটিভ শুনলে হয়তো তারাশঙ্কর বাবু আপত্তি করবেন না। আজ বার লাইব্রেরিতে আমি তার সঙ্গে দেখা করব। যদি তিনি রাজি হন, ওবেলা এসে আপনাকে নিয়ে যাব। তাহলে তাই কথা রইল। অতঃপর বরদাবাবু উঠি উঠি করিতেছিলেন দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমরা ভূত দেখতে পাই না? বরদাবাবু বলিলেন, একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না, তবে
দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকতে পারলে নিশ্চয়ই দেখবেন। চলুন না, আজই তারাশঙ্করবাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাসবাবুর বাড়ি নিয়ে যাই। কি বলে ব্যোমকেশ বাবু? বেশ কথা, ওটা দেখবার আমারও বিশেষ আগ্রহ আছে। আপনাদের দেশে এসেছি, একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই। তাহলে এখন উঠি, 10টা বাজে, বেলা 5টা নাগাদ আবার আসবো। বরদাবাবু ও শৈলেনবাবু প্রস্থান করিবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, কি মনে হলো? আশ্চর্য নয়? ব্যোমকেশ বলিল, তোমার খুনের গল্প আর বরদাবাবুর ভূতের গল্প, দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না। আমার খুনের গল্পে আজগুবি কোনখানটা পেলে? 6 মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না, তাকে আজগুবি ছাড়া আর কি বলবো? বৈকুণ্ঠবাবু খুন হয়েছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো? হার্ট ফেল করে মারা যাননি? কি যে বলো, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে। গলা টিপে দম বন্ধ করে মারা হয়েছে। গলায় সাবকিউটেনিয়াস অ্যাব্রেশন। অথচ আততায়ীর কোনো চিহ্ন নেই, একটা আঙুলের দাগ পর্যন্ত না। আজগুবি আর কাকে বলে? বরদাবাবুর তো তবু একটা প্রত্যক্ষদৃশ্য ভূত আছে, তোমার তাও নেই। ব্যোমকেশ উঠিয়া আলস্য ভাঙিতে ভাঙিতে বলিল, অজিত, ওঠো, স্নান করে নেওয়া যাক। ট্রেনে ঘুম হয়নি, দুপুরবেলা দিব্যি একটা নিদ্রা না দিলে শরীর ধাতস্থ হবে না।